সালে লোকসভা নির্বাচন কি সত্যি এখন থেকে জিতে ফেলেছে ইন্ডিয়া জোট, নাকি এটা শুধুই রাহুল গান্ধীর রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ? কারণ একদিকে তিনি দাবি করছেন বিজেপিকে হারানোর লড়াইয়ে বিরোধী জোট ইন্ডিয়া ইতিমধ্যে এগিয়ে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে রাহুল গান্ধী দেশব্যাপী শুরু করতে চলেছে একটি নতুন অভিযান। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে যেমন ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, ঠিক তেমনই এবার নতুন কোনো আন্দোলনের মাধ্যমে 2029 সালের লড়াইয়ের মঞ্চ তৈরি করতে চাইছেন রাহুল গান্ধী। এবার তার নিশানায় শিক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষা ইস্যুকে সামনে এনে কি তিনি সত্যিই যুব সমাজকে নিজের দিকে টানতে পারবেন, নাকি এর আড়ালেও রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক লক্ষ্য? আরও বড় প্রশ্ন হলো, যখন বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন কিসের ভিত্তিতে রাহুল গান্ধী এতটা নিশ্চিত যে 2029 সালের নির্বাচন ইতিমধ্যেই জিতে ফেলেছে ইন্ডিয়া জোট? এটা কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি তার হাতে এমন কোনো সমীকরণ রয়েছে যা এখনও প্রকাশ্যে আসেনি? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব রাহুল গান্ধীর নতুন রাজনৈতিক কৌশল কি, কেন হঠাৎ শিক্ষা ইস্যুকে কেন্দ্র করে বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে বুঝতে চেষ্টা করব যে বিরোধী শিবিরে এত টানাপোড়েনের মাঝেও কেন তিনি ভবিষ্যৎ নিয়ে এতটা আত্মবিশ্বাসী। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আপকি বার 405 স্লোগান শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, বরং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি 240 আসনেই থেমে যায়। সেই ফলাফলকে এখনও বিরোধী শিবির নিজেদের নৈতিক সাফল্য হিসেবেই তুলে ধরে। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার দাবি করে আসছেন 2024 সালের নির্বাচনে ইন্ডিয়া জোট আসলে পরাজিত হয়নি, বরং তার মতে সেই নির্বাচনই 2029 সালের রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে দিয়েছে। এমনকি সম্প্রতি তিনি দাবি করেছেন 2029 সালের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ইন্ডিয়া জোট জিতে ফেলেছে। কিন্তু বাস্তব রাজনৈতিক পরিস্থিতি কি সত্যি সেই দাবিকে সমর্থন করছে? ঠিক এই সময়েই রাহুল গান্ধী নতুন একটি বৃহৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছেন। আগামী কয়েক সপ্তাহ ও মাস জুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে দেশব্যাপী প্রচার অভিযান শুরু করতে চলেছে কংগ্রেস। দিল্লি থেকে রাজস্থানের কোটা পর্যন্ত ট্রেন যাত্রা, বিভিন্ন শহরে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলোচনা এবং সংসদের বর্ষাকালীন অধিবেশনে শিক্ষা সংক্রান্ত একাধিক ইস্যু উত্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কংগ্রেসের মতে শিক্ষা এমন একটি বিষয় যা দেশের প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে জড়িত, এবং এই ইস্যুকে সামনে এনে যুব সমাজের মধ্যে নিজেদের রাজনৈতিক প্রভাব আরও বাড়ানো সম্ভব। দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাহুল গান্ধী যুব কংগ্রেস ও এনএসইউআই নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে শুধু নিট প্রশ্নপত্র ফাঁস বা জাতীয় পরীক্ষা সংস্থার ব্যর্থতা নয়, শিক্ষার ক্রমবর্ধমান ব্যয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবনতি, ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা, পরীক্ষা ব্যবস্থার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং শিক্ষার তথাকথিত বৈরীকরণের মতো বিষয়েও সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস মনে করছে শুধু সরকারের সমালোচনা নয়, বিকল্প সমাধানের কথাও তুলে ধরতে হবে, যাতে এই প্রচার সাধারণ মানুষের মধ্যে আরও বেশি গ্রহণযোগ্যতা পায়। কিন্তু রাহুল গান্ধী কেন এরকম পরিকল্পনা নিয়েছেন তা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 2024 সালের লোকসভা নির্বাচনের কিছু আগের ঘটনা প্রবাহের দিকে। 2022 সালে যখন কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল, নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে এবং একের পর এক নির্বাচনী পরাজয়ে বিপর্যস্ত, তখন রাহুল গান্ধী শুরু করেছিলেন ভারত জোড়ো যাত্রা। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রায় 4000 কিলোমিটারের সেই পদযাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং কংগ্রেসের জন্য ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। সেই সময় বিজেপি এবং তার সমর্থকরা এই কর্মসূচিকে গুরুত্ব না দিলেও যাত্রা যত এগোতে থাকে তত সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে শুরু করে। রাহুল গান্ধীকে নতুনভাবে দেখতে শুরু করেন অনেকেই। দীর্ঘদিন ধরে তাকে বিজেপি অপ্রাসঙ্গিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। সেই রাহুল গান্ধী ধীরে ধীরে বিরোধী রাজনীতির কেন্দ্রীয় মুখ হয়ে ওঠেন। এরপর আসে ভারত জোড়ো ন্যায় যাত্রা। 2024 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত 6700 কিলোমিটার দীর্ঘ যাত্রায় রাহুল গান্ধী সরাসরি বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সামাজিক বৈষম্য, যুব সমাজের ভবিষ্যৎ এবং কৃষকদের সমস্যা নিয়ে প্রচার চালান। তার বক্তব্য ছিল দেশের সম্পদ এবং সুযোগ কয়েকজন শিল্পপতির হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ ক্রমশ পিছিয়ে পড়ছেন। এই যাত্রার মাধ্যমে তিনি যুব সমাজ, কৃষক, ছাত্রছাত্রী এবং মধ্যবিত্তের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও আপকি বার 400 পারের লক্ষ্য পূরণ করতে পারেনি। তার পিছনে বিরোধী ঐক্যের পাশাপাশি এই দুই যাত্রার ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে কংগ্রেসের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয় এবং রাহুল গান্ধীর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সম্ভবত সেই অভিজ্ঞতা থেকেই এবার এই আন্দোলনের পথে হাঁটতে চলেছেন রাহুল গান্ধী। তবে এবার তার মূল ফোকাস হল শিক্ষা। দিল্লি থেকে কোটা পর্যন্ত ট্রেন যাত্রা, বিভিন্ন শহরের ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলোচনা এবং সংসদে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সরব হওয়ার পরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেসে চড়ে কোটার উদ্দেশ্যে রওনা দেবেন। কোটা দেশের অন্যতম বড় কোচিং কেন্দ্র।
ট্রেন যাত্রার সময় বিভিন্ন স্টেশন থেকে ছাত্রছাত্রীরা উঠে তার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমস্যা নিয়ে আলোচনা করবেন। এরপর কোটা, প্রয়াগরাজ, পাটনা এবং দিল্লিতেও ছাত্র যুব কনভেনশন করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। দলে অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সী ভোটারদের মধ্যে শিক্ষা ও কর্মসংস্থান বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলির একটি হয়ে উঠেছে। দলটি বিশ্বাস শিক্ষা এমন একটি ইস্যু যা দেশের প্রতিটি পরিবারের সঙ্গে জড়িত, ফলে এই বিষয়কে কেন্দ্র করে বৃহত্তর জনমত গড়ে তোলা সম্ভব। কিন্তু যখন রাহুল গান্ধী শিক্ষা ইস্যুতে নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, তখন অন্যদিকে ইন্ডিয়া জোটের ভিতরেই একের পর এক ধাক্কা লেগেই আছে। গত 8 জুন ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই সামনে আসে যে জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ দল ছেড়ে এনডিএতে যোগ দেওয়ার পথে হাঁটছেন। আর তারপরে দেখা যায় যে সাংসদদের একাংশ যোগ দিয়েছেন এনসিপিআই এ। শুধু তাই নয়, জোটের গুরুত্বপূর্ণ শরিক ডিএমকেও সেই বৈঠকে অনুপস্থিত ছিল। ফলে বিরোধী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্ডিয়া জোটের বৈঠকে দেওয়া নিজের ভাষণ পরে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর ধারাবাহিক আঘাত আসছে এবং তার বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি আবারও মনে করিয়ে দিতে চাই 2024 সালের নির্বাচনে আমরা হারিনি এবং 2029 সালের নির্বাচনে ইতিমধ্যেই আমরা জিতে গিয়েছি। আজ দেশের মানুষ মনে করছে ভারতের আত্মা বিপদের মুখে, সংস্থাগুলি দখল হয়ে যাচ্ছে, মানুষের কণ্ঠস্তর স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তাই আমাদের একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে রাহুলের এই আত্মবিশ্বাসের মাঝেও জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কম নয়। অন্যদিকে ডিএমকের ভবিষ্যৎ অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের একাধিক সাংসদদের জোট ছাড়ার সম্ভাবনা, শরিক দলগুলির মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্য এবং আঞ্চলিক দলগুলির নিজস্ব রাজনৈতিক হিসাব ইন্ডিয়া জোটকে নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাহুল গান্ধী নিজে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে শুধু বিজেপি বিরোধী হওয়াই কোনো রাজনৈতিক ঐক্যের একমাত্র ভিত্তি হতে পারে না। কেরলের মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনরাই বিজয়নের সঙ্গে তার রাজনৈতিক মতপার্থক্যের প্রসঙ্গ তিনি তুলে ধরেন। তিনি মন্তব্য করেছেন যে সব বিরোধী শক্তিকেই একই ছাতার নিচে আনা সবসময় সম্ভব নয়। ফলে প্রশ্ন উঠেছে, যখন জোটের শরিকদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে, একাধিক দল নিজেদের রাজনৈতিক অবস্থা নতুন করে বিবেচনা করছে এবং বিরোধী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হচ্ছে, তখন কোন সমীকরণের উপর দাঁড়িয়ে রাহুল গান্ধী এত দৃঢ়ভাবে 2029 সালের নির্বাচনী জয়ের দাবি করছেন? আগামী কয়েক বছরে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটাই। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।